প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই সকালে তোমরা বাসায় অবস্থান করছো, ভালো আছো, নিরাপদে আছো। তুমি নিশ্চয় জানো যে বর্তমান দেশের যে করোনা পরিস্থিতি, যে অবস্থায় চলছে, এই অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠান খোলার যে একটা পরিকল্পনা ছিল সেটা হয়তো সম্ভব হবে না। যার কারণে আমাদের এই যে অনলাইন শিক্ষা কার্যক্রমের উপর নির্ভর করতে হবে। তো তার ধারাবাহিকতায় আজকে আমরা গত ক্লাসে আমি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ষ্ঠ অধ্যায় অর্থাৎ মহাকর্ষ ও অভিকর্ষ এই অধ্যায়ে কিছু সৃজনশীল আমরা আলোচনা করেছিলাম। তো আজ আমরা এই অধ্যায়ে আরো কিছু সৃজনশীল নিয়ে আলোচনা করব। তোমরা সেই গুরুত্বপূর্ণ অংশগুলো অবশ্যই খাতায় লিখবে, বোঝার চেষ্টা করবে। তো আমি দেখছি ইতিমধ্যে অনেকে জয়েন করেছো। আজকে একটু বিদ্যুৎ না থাকার কারণে আমরা যত সময় ক্লাস শুরু করতে পারিনি, তো সেজন্য একটু আমাদের সমস্যা হয়েছে। তো তোমরা যারা যুক্ত হয়েছো আমি তাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা ক্লাসগুলো একটু গুরুত্ব সহকারে লিখবে, বোঝার চেষ্টা করো। তো তোমরা দেখো, খেয়াল করো, আমি যদি এখানে দেখাই, আমি দেখতে পাচ্ছি মাসুরা জয়েন করেছো, গত ক্লাসে তুমি ছিলে না। প্রিয়ন্তী জয়েন করেছো, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো একটু খেয়াল করো, দেখতে কোনো সমস্যা হচ্ছে কিনা, বোর্ড দেখতে কোনো সমস্যা হচ্ছে কিনা আমাকে একটু জানাতে পারো তোমরা। তো দেখো, তো আমরা এখানে আবার কিছু কয়েক সূত্র আমরা লিখেছি। দেখো, এই গাণিতিক সমস্যা সমাধানের জন্য আমাদের যে সমীকরণগুলো প্রয়োজন হবে সেটা আমি একটু আবার এখানে লিখেছি। এটা উপগ্রহের আবর্তন বেগ, ভিটা হচ্ছে উপগ্রহের আবর্তন বেগ, জি এটা হচ্ছে পৃথিবীর ভর, এটা হচ্ছে ভূপৃষ্ঠতে উপগ্রহের উচ্চতা এইচ। এটা এভাবে লেখা যায়, এটা উপগ্রহের আবর্তন বেগ, এটা আবর্তন কাল, আর এটা পৃথিবীর ব্যাসার্ধ, এটা ভূপৃষ্ঠতে উপগ্রহের উচ্চতা। এটা হচ্ছে ভূপৃষ্ঠতে উপগ্রহের উচ্চতা এইচ এর মানটা, তাই না? ভূপৃষ্ঠতে উপগ্রহটা কত উচ্চতায় আছে সেটা হলো এইচ, আর এই টিটা হলো, এমটা হলো উপগ্রহে পৃথিবীর ভর, টিটা হচ্ছে আবর্তন কাল, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, তাই না? এখন যদি সেটা ভূস্থির উপগ্রহ হয়, যদি ওই উপগ্রহটি ভূস্থির উপগ্রহ হয়, তাহলে তার আবর্তন কাল নিশ্চয়ই তোমরা জানো কত হবে। ভূস্থির উপগ্রহ হলে আবর্তন কাল কত হবে আমরা জানি, 24 ঘন্টা। তাহলে 24 গুণ 3600, এখানে আমরা যদি টির জায়গায় 24 গুণ 3600 লিখি, আর এই এম এর মান তো আমরা জানি, আর এর মান জানি, যদি এখানে বসাই, তাহলে ওই উপগ্রহটা ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় আছে, ওই ভূস্থির উপগ্রহটা ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় আছে সেটা কিন্তু আমরা বের করতে পারবো, তাই না? একটা বিষয়, এইটা সেই ভূপৃষ্ঠতে উপগ্রহের উচ্চতা। এটা দেখো তোমরা, ল্যামডা অক্ষাংশে জি এর মান, এটা মুক্তিবেগ, তোমরা নিশ্চয় জানো। মুক্তিবেগ হচ্ছে v = 2gr, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, আর হলো পৃথিবীর ব্যাসার্ধ। তো এখন আমরা একটা অঙ্ক করাতে চাচ্ছি, গাণিতিক সমস্যা। তোমরা নিশ্চয় ছবিতে খেয়াল করছো, দেখো এই হলো পৃথিবী, তোমরা নিশ্চয় জানো। এর ভর তো আমরা জানি, ভর নিশ্চয় 6 গুণ 10⁻24 কেজি, আর ব্যাসার্ধ আমরা জানি 6.4 গুণ 10⁻6 মিটার। এই দুটো জিনিস আমরা জানি। তো খেয়াল করো, এটা হলো পৃথিবী, এর কেন্দ্র এটা। পৃথিবীর পৃষ্ঠে দেখো পি বিন্দুতে, এম ভর, অর্থাৎ কয় কেজি, 2 কেজি ভরের একটা বস্তু আছে। পি বিন্দুতে 2 কেজি ভরের একটা বস্তু। আবার দেখো, পৃথিবীর পৃষ্ঠ হতে কত উচ্চতায়, পৃথিবীর পৃষ্ঠ হতে 3200 কিলোমিটার উচ্চতায় একটা উপগ্রহ আবর্তন করছে। পৃথিবীর পৃষ্ঠ হতে 3200 কিলোমিটার উচ্চতায় একটা উপগ্রহ আবর্তন করছে, আর পৃথিবীর পৃষ্ঠে পি বিন্দুতে 2 কেজি ভরের একটা বস্তু অবস্থিত। এই হচ্ছে আমাদের উদ্দীপক, ঠিক আছে? এখন আমাদের যেটা বের করতে হবে, তোমরা লিখে নাও,
যেটা আমাদের বের করতে হবে, খেয়াল করো, পি বিন্দুতে বস্তুটির ওজন, পি বিন্দুতে বস্তুটির ওজন কত হবে সেটা আমরা বের করব। পি বিন্দুতে বস্তুটির ওজন কত হবে সেটা আমাদের বের করতে হবে, তাই না? তো আমরা সূত্র নিশ্চয় জানি, যে এখানে লিখেছি দেখো, এটা ল্যামডা অক্ষাংশে জি এর মান, যেহেতু কোণ 30 ডিগ্রি দিয়েছে, আগে আমরা জি এর মানটা বের করে নেই। জি ল্যামডা ইকুয়াল টু জি মাইনাস ওমেগা সমান লেখা যায় 2 পাই বাই টি তার হোল স্কয়ার আর cos স্কয়ার ল্যামডা। এখন আমরা মান বসিয়ে দেই। জি মান তো আমরা জানি 9.8 মাইনাস 2 গুণ 3.14, টি মান হচ্ছে কত, যে 2400 ধরে 24 মান দেওয়া আছে, 24 গুণ কত লেখো, 24 ঘন্টা ধরে 24 গুণ কত, 24 গুণ 3600, 24 গুণ 3600। আচ্ছা, তার হোল স্কয়ার, আর এর মান তো আমরা জানি 6.4 গুণ 10 টু the 6, আর cos ল্যামডা মান হচ্ছে কত, 30 ডিগ্রি, তার হোল স্কয়ার। এই তো এইগুলো ক্যালকুলেশন করলে আমরা জি ল্যামডা যে মানটা পাবো, অর্থাৎ জি 3 ডিগ্রি, সেটা আমরা কত পাবো দেখো, জি ল্যামডা মানটা আমরা পেয়ে যাব, ওখানে বসালে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে 9.9775 এত মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই পি বিন্দুতে এম ভরের বস্তুটির আপাত ওজন, এই জির মান কত পেলাম আমরা, এত পেলাম। এখন যদি বলেন ওজন কত, পি বিন্দুতে বস্তুটির ওজন কত, পি বিন্দুতে আমরা জির মানটা কিন্তু বের করে ফেলেছি। এখন পি বিন্দুতে বস্তুটির ওজন কত আমরা সেটা যদি বের করতে চাই, তাহলে নিশ্চয়ই আমরা জানি W ইকুয়াল টু mg ল্যামডা, তাই না? তো m এর মান হচ্ছে কত, 2 কেজি, আর জি ল্যামডা মান হচ্ছে এই যে 9.775। তো এখানে বসালে আমরা জি ল্যামডা মানটা পেয়ে যাব, এই কিভাবে ওজনের মানটা পেয়ে যাব, বসালে আমরা যেটা পাবো দেখো, আমরা পাবো হচ্ছে 19.55 এত মিটার। তাহলে আমরা এই পি বিন্দুতে বস্তুটির ওজন কত হবে সেটা আমরা বের করে ফেললাম, ঠিক আছে? তোমরা লিখে নাও। আর ঘ কি বলছে শোনো, ঘ বলছে কি, যে ভূপৃষ্ঠ থেকে কৃত্রিম উপগ্রহটিকে স্থির মনে হবে কিনা, ভূপৃষ্ঠতে কৃত্রিম উপগ্রহটিকে স্থির মনে হবে কিনা, না হলে কি ব্যবস্থা নিতে হবে, গাণিতিকভাবে যুক্তি দাও, গাণিতিকভাবে ব্যাখ্যা করো। ভূপৃষ্ঠ থেকে উপগ্রহটিকে স্থির মনে হবে কিনা, স্থির কখন মনে হবে নিশ্চয় আমরা জানি, যদি ওই উপগ্রহটির আবর্তন কাল 24 ঘন্টা হয়। যদি ওই উপগ্রহটির আবর্তন কাল 24 ঘন্টা হয়, তাহলে তখন আমরা স্থির মনে হবে, কারণ তখন পৃথিবীর সাপেক্ষে ওই উপগ্রহটির আবর্তন কাল 24 ঘন্টা হবে এবং তার আপেক্ষিক বেগ হবে 0। তো আমরা আবর্তন কালটা বের করবো, বের করে দেখবো কি, যে সেটা 24 ঘন্টা হয়েছে কিনা। যদি 24 ঘন্টা হয়, তাহলে বলবো যে পৃথিবীর সাপেক্ষে ওই উপগ্রহটি স্থির মনে হবে, অর্থাৎ ভূস্থির উপগ্রহ হবে তখন, তাই না? তখন সেটাকে ভূস্থির উপগ্রহ আমরা বলবো। তো দেখো আমরা টি মানটা বের করি, আমরা বসাই এখানে, টি মানটা বের করে সূত্র নিশ্চয় আমরা জানি, আমরা লিখে দিচ্ছি একবার যদি লিখি, টি ইকুয়াল টু, দেখো তোমরা লিখে নাও, টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার জি, রুট ওভার হচ্ছে r প্লাস এইচ, একবার বসিয়ে দিয়েছি, r প্লাস এইচ তার হোল কিউব বাই জি। দেখো এই মানগুলো কিন্তু সব আমাদের জানা, এই মানগুলো কিন্তু সব আমাদের জানা। এখন যদি বসাই, তাহলে আমরা দেখো টি মান হচ্ছে 3200, এখানে কিলোমিটার আছে, মিটার বানাতে হবে আমাদের, তাই না? কিলোমিটার আছে, মিটার বানাবো, বসাই দিলে এইচ এর মানটা বসাই দিয়ে আমরা এখানে টি মানটা পাবো। তো টি মান যেটা আমরা পাবো সেটা আমি লিখে দেই, তোমরা লিখে নাও, সেটা হচ্ছে এরকম 9321.24 সেকেন্ড। এটা হলো এত সেকেন্ড, এই উপগ্রহটির আমরা আবর্তনকাল পেয়ে গেলাম। এখন এটা যদি আমরা ভাগ করি 3600 দিয়ে, তাহলে কত ঘন্টা হয় সেটা আমরা পেয়ে যাব। তো আমরা এখান থেকে ভাগ করলে পাচ্ছি 2.59 আওয়ার, আমরা এত ঘন্টা পেলাম। যদি এই টির মানটা আমরা 24 ঘন্টা পেতাম, তা নিশ্চয় বলতাম এটা পৃথিবীর সাপেক্ষে স্থির বা এটা ভূস্থির উপগ্রহ। যেহেতু আমরা টির মান পেয়েছি দেখো 2.59 এত আওয়ার, সুতরাং এটা কি ভূস্থির উপগ্রহ নয়, বা পৃথিবীর সাপেক্ষে এই উপগ্রহটা স্থির হবে না, ঠিক আছে? আচ্ছা, একটা গেল। এবার বলছে কি শোনো, বলছে যে এটা
যদি না হয়, ভূস্থির উপগ্রহ না হয়, তাহলে কি ব্যবস্থা নিতে হবে? অর্থাৎ আমরা যদি এটাকে ভূস্থির উপগ্রহ করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? নিশ্চয়ই আমাদের সেই বলেছিলাম আমি এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা টির মান আমরা বসাবো, তাহলে এই নিশ্চয়ই এইচ এর মানটা চেঞ্জ করতে হবে। আমাদের এই এইচ এর মানটা যদি চেঞ্জ করি আর টির মান যদি আমি কি করব 24 ঘন্টা রেখে দেবো, 24 গুণ 3600, এই টির মানটা আমি যদি 24 ঘন্টা রেখে বসিয়ে আমরা যদি এইচ এর মানটা বের করি তাহলে আমরা বলবো যে উপগ্রহটিকে এত দূরত্বে নিয়ে গেলে, যেখান থেকে আসে সেখান থেকে এত দূরত্বে নিয়ে গেলে সেটা ভূস্থির উপগ্রহে পরিণত হবে। তাহলে এখন আমরা এইচ এর মানটা বের করব, যে এইচ এর মান তো আসছে কত, দেখো 3200 কিলোমিটার, কিন্তু এটা ভূস্থির উপগ্রহ হচ্ছে না। এখন এই উপগ্রহটাকে আমি ভূস্থির উপগ্রহ তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? আমাদের এইচ এর মানটা চেঞ্জ করতে হবে। তো দেখো ভূস্থির উপগ্রহ পরিণত করতে গেলে আমাদের যেটা লিখতে হবে সেটা আমরা লিখি যে এইচ ড্যাশ ধরি, এইচ ড্যাশ ইকুয়াল টু gmt স্কয়ার বাই 4 পাই স্কয়ার টু দি পাওয়ার 1/3 মাইনাস r। তো এখানে আমরা বসাই দিই, মান তো আমরা জানি 6.67 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 11, m এর মান আমরা জানি 6.6 গুণ 10 টু দি পাওয়ার 24, t এর মান ওই লিখবো 24 গুণ 3600, তাই না? তার হোল স্কয়ার আমাদের নিশ্চয় মনে আসছে, আর পাই কত নিচে হচ্ছে কত 4 গুণ 3.14 তার হোল স্কয়ার টু দি পাওয়ার 1/3 মাইনাস r, তাই না? মাইনাস r। আর আমরা জানি 6.4 গুণ 10 হলো 6। এই মানগুলো যদি আমি বসাই তাহলে এই ড্যাশের মানটা পেয়ে যাব। তো দেখো কত হয়, এই ক্যালকুলেশনটা করলে আমরা এই ড্যাশের মানটা পেয়ে যাব। সেটা কত আমি লিখে দেই, সেটা হলো 3.59 গুণ 10 টু দি পাওয়ার 7 মিটার, এত মিটার, এত মিটার। অথবা আমরা কি লিখতে পারি 3.59 গুণ 10 টু দি পাওয়ার 4 কিলোমিটার। তাহলে আমরা ওই উপগ্রহটি যদি এত উচ্চতায় নিয়ে যাওয়া হয়, ওই উপগ্রহটিকে যদি আমরা এত উচ্চতায় নিয়ে যাই তাহলে সে ভূস্থির উপগ্রহে পরিণত হবে। ঠিক আছে? তাহলে আমরা উপগ্রহটাকে যদি আমরা এত উচ্চতায় নিয়ে যাই তাহলে সেটা কি হবে বলো, ভূপৃষ্ঠে, সেটা তাহলে কি হবে ভূস্থির উপগ্রহে পরিণত হবে। ঠিক আছে? নিশ্চয়ই আমরা বুঝলাম যে ওই উপগ্রহটাকে আমরা আসছে কত 3200 কিলোমিটার, কিন্তু আমরা যদি এত উচ্চতায় নিয়ে যাই তখন সে কিন্তু আমাদের ভূস্থির উপগ্রহে পরিণত হবে। তাহলে আমরা বলতে পারি কি যে একটা কৃত্রিম উপগ্রহকে ভূস্থির উপগ্রহে পরিণত করতে হলে শুধু যদি তার টির মান আমরা এইচ এর মানটা চেঞ্জ করা যায় তাহলে তার আমরা বলতে পারবো সেটা ভূস্থির উপগ্রহে পরিণত হবে। তখন তার আবর্তন বেগ কত সেটা কিন্তু আমরা বের করতে পারবো। তখন ওই কৃত্রিম উপগ্রহটি বা ওই ভূস্থির উপগ্রহটির আবর্তন বেগ কত হবে সেটাও কিন্তু আমরা বের করতে পারবো। এই যে সমীকরণ, এটা দেখো এখানে এইচ এর জায়গায় কিন্তু এটা লিখবো, তাই না? তখন এই এইচ এর জায়গায় আমরা এইচ ড্যাশের মানটা বসাবো, তাহলে ওই উপগ্রহটির আবর্তন বেগ কত হবে সেটাও কিন্তু আমরা বের করতে পারবো। তখন সেটা কিন্তু ভূস্থির উপগ্রহ, তাই তো? সেই ভূস্থির উপগ্রহটির আবর্তন বেগ কত হবে সেটাও কিন্তু আমরা বের করতে পারবো। তখন এই এইচ এর জায়গায় আমরা বসাবো এইচ ড্যাশের মানটা, তাই না? তাহলে আমরা বলবো ওই ভূস্থির উপগ্রহটির আবর্তন বেগ হবে এত, এটা বলতে পারবো আমরা। ঠিক আছে? তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আমরা আরেকটা যাই, আমরা আরেকটা অঙ্ক করি, তো আরেকটু লিখে নাও, আমি বলি, আমি এটা লিখে দিলাম। আমরা আরেকটা অঙ্ক করাই, দেখো তোমরা এটা লিখে নাও, আমি বলছি। দেখো 150 কেজি ভরের একটি কৃত্রিম উপগ্রহ, 150 কেজি ভরের একটি কৃত্রিম উপগ্রহ, 350 কেজি ভরের একটি কৃত্রিম উপগ্রহ কি বলছে, উপগ্রহ পৃথিবীর পৃষ্ঠ হতে 300 কিলোমিটার উচ্চতায় অবস্থিত। পৃথিবীর পৃষ্ঠ হতে কত বলেছে বলো, পৃথিবীর পৃষ্ঠ হতে মানে এখান থেকে এই উপগ্রহ কত উচ্চতায় আছে, পৃষ্ঠ হতে 300, পৃথিবীর পৃষ্ঠ হতে 300 কিলোমিটার উচ্চতায় আছে, 300 কিলোমিটার উচ্চতায় আছে। এই বললো
তারপর পৃথিবীর ভর দেওয়া আছে, ব্যাসার্ধ আমরা জানি, পৃথিবীর ভর দেওয়া আছে, ভর হচ্ছে m, ব্যাসার্ধ আমরা জানি, এগুলো সব আমি জানি আর কিছু না, এগুলো দেওয়া আছে। আচ্ছা, এখন আমাদের যেটা বের করতে হবে সেটা হলো কি, ভূপৃষ্ঠ থেকে উপগ্রহটি মুক্ত করতে কত শক্তির প্রয়োজন। লিখে নাও, ভূপৃষ্ঠ হতে ওই উপগ্রহটিকে, এই উপগ্রহটিকে মুক্ত করতে, ভর তো দেওয়া আছে যে কত, 350 কেজি, মুক্ত করতে, ভূপৃষ্ঠ হতে এই উপগ্রহটিকে মুক্ত করতে কত শক্তির প্রয়োজন সেটা আমরা বের করব। তা নিশ্চয় আমরা জানি, যদি কোনো বস্তুকে পৃথিবীর আকর্ষণ থেকে মুক্ত হয়ে চলে যেতে গেলে তাকে মুক্তিবেগে নিক্ষেপ করতে হবে, মুক্তিবেগ অথবা তার থেকে বেশি বেগে, সেটা আমরা নিশ্চয় জানি। মুক্তিবেগের মান তো আমরা জানি, পৃথিবীতে মুক্তিবেগ হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড, এটা তো আমরা জানি। পৃথিবীতে কোনো বস্তুর মুক্তিবেগ যদি এর থেকে বেশি হয়, এই বেগ অথবা এর থেকে বেশি বেগে যদি নিক্ষেপ করা যায়, তাহলে সে পৃথিবীর আকর্ষণকে মুক্ত হয়ে সে মহাশূন্যে চলে যাবে। এখন বলছে যে সে পৃথিবীর আকর্ষণ মুক্ত হবে কিনা, তাহলে আমরা দেখবো তার আবর্তন বেগ কত, আবর্তন বেগটা আমরা বের করবো, তার শক্তি কত সেটা আমরা বের করবো। তাহলে এখানে বলেছে কি, তোমরা লিখে নাও যে প্রশ্নটা হলো যে ভূপৃষ্ঠতে উপগ্রহটি মুক্ত করতে কত শক্তির প্রয়োজন, কত শক্তি আমরা সেটাকে বের করব। তাই প্রথমে আমরা মুক্তিবেগের মানটা তো আমরা এটা জানি, আমরা বের করলাম না, আমরা তো সূত্র জানি, v = কত, gm বাই, সরি, মুক্তিবেগ হচ্ছে v = 2 gm বাই r। তাহলে এটা হচ্ছে মুক্তিবেগ কত সেটা আমরা, এটা এটার কানেকশন এটা হয় 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এখন তার গতিশক্তি, তার শক্তি কত হবে সেটা আমরা জানি, e কি করলে কত, হাফ mv স্কয়ার, হাফ mv স্কয়ার। তাহলে গতিশক্তি আমরা পেয়ে যাব। তাহলে হাফ m এর মান হচ্ছে দিয়েছে কত, 300 কিলোমিটার কেজি, না 350 আর v মান তো এটা ওই যে 11.2 গুণ 1000 কিলোমিটার আমরা মিটার বানালাম, তারপর স্কয়ার। তাহলে এখানে কত গতিশক্তির প্রয়োজন সেটা আমরা পেয়ে যাব। তাহলে এই উপগ্রহটা পৃথিবীর আকর্ষণ হতে মুক্ত করতে কত শক্তির প্রয়োজন সেটা আমরা পেয়ে যাবো, এই যে শক্তির পরিমাণ এটা। তাহলে বসাবো ওখানে, বসিয়ে আমরা সেই শক্তির পরিমাণ কত হবে সেটা আমরা বের করতে পারবো, তাই তো? হ্যাঁ, মাসুর একটা ক্যালকুলেশন লিখেছো, হ্যাঁ, যেদিন জান্নাত জয়েন করেছো তোমাকে স্বাগত জানাচ্ছি অনেকদিন পরে, খেয়াল করো। তো আমরা বসালে এখানে ওই উপগ্রহটির পৃথিবী মুক্ত হতে, অর্থাৎ পৃথিবীর আকর্ষণ কাটিয়ে মহাশূন্য চলে যেতে যে শক্তির প্রয়োজন হবে সেই শক্তি হচ্ছে কত, হাফ mv স্কয়ার। হাফ m এর মান তো আমরা দেওয়া আছে 350 কেজি, আর v মান তো এটা, বসালে আমরা যে শক্তি লাগবে সেটা আমরা পেয়ে যাব। শক্তি মানটা তোমরা লিখে নাও, আমি বলে দেই, লেখো 2.2 গুণ 10 টু দি পাওয়ার 10 জুল, এত জুল লাগবে। তাহলে আমরা কি বুঝলাম, যে এই উপগ্রহটিকে পৃথিবীর আকর্ষণ থেকে মহাশূন্যে চলে যাবে, তার যে শক্তি লাগবে সেই শক্তি হচ্ছে কত, 2.2 গুণ 10^11 জুল। তাহলে এই শক্তি যদি সে অর্জন করে তাহলে সে পৃথিবীর আকর্ষণ কাটিয়ে মহাশূন্যে চলে যেতে পারবে। নিশ্চয় আমরা এটা বুঝলাম, ঠিক আছে? এই গেল হচ্ছে ক। এবার আমরা সে খ কি বলেছে শোনো, খ বলেছে কি, দূরত্ব না কমিয়ে, খ বলেছে দূরত্ব না কমিয়ে, অর্থাৎ এইচ, দূরত্ব না কমিয়ে উপগ্রহটিকে ভূস্থির উপগ্রহতে পরিণত করা যাবে কিনা। দূরত্ব না কমিয়ে কি বলছে, উপগ্রহটিকে ভূস্থির উপগ্রহে পরিণত করা যাবে কিনা সেটা আমরা বের করতে পারবো। তো সেটা কিভাবে বের করবো, বলছে দূরত্ব না কমিয়ে উপগ্রহটাকে আমরা কি করতে পারি, ভূস্থির উপগ্রহে পরিণত করতে পারবো কিনা সেটা আমরা বের করে দেখতে পারি। তো সেটা আমরা কি করতে পারি, আমরা প্রথমে উপগ্রহটির আবর্তন বেগ বের করব। উপগ্রহটির আবর্তন বেগ, প্রথমে দেখো উপগ্রহটির আবর্তন বেগ, সে সূত্র আমরা জানি, v = gm বাই কত, r প্লাস h, তাই না? কত উচ্চতা আছে, 300 কিলোমিটার, 300 কিলোমিটারকে মিটার বানাতে হবে, তাই না? তাহলে আমরা বসাই দিই উপগ্রহটির আবর্তন বেগ, যে মান তো আমরা জানি 6.67 গুণ 10^11, এর মান হচ্ছে কত, 6 গুণ 10^24, আর r এর মান হচ্ছে 6.4 গুণ 10^6 প্লাস h এর মান হচ্ছে 300 গুণ 1000, তাই না? 1000।
তো এই মানগুলো যদি বসাই তাহলে এই উপগ্রহের আবর্তন বেগ কত সেটা আমরা বের করতে পারবো। তো বসালে সেই আবর্তন বেগটা হবে, তোমরা লিখে নাও, আবর্তন বেগ হবে 7730 মিটার পার সেকেন্ড। এই উপগ্রহটি এখন যে আবর্তন করছে সেই আবর্তন বেগ হচ্ছে এটা। এখন যদি আমরা ওই উপগ্রহটাকে আমরা যদি ভূস্থির উপগ্রহে পরিণত করতে হয়, তাহলে উপগ্রহটি যদি ভূস্থির উপগ্রহে পরিণত হয় বা পরিণত করতে হয়, উপগ্রহটিকে যদি লেখো, উপগ্রহটিকে যদি ভূস্থির উপগ্রহে পরিণত করতে হয়, উপগ্রহটিকে যদি ভূস্থির উপগ্রহে পরিণত করতে হয়, সেক্ষেত্রে উপগ্রহটির পরিবর্তিত বেগ, উপগ্রহটির পরিবর্তিত বেগ সেটা আমরা এইভাবে ধরি, দেখো v ড্যাশ ইকুয়াল টু, মানে নিশ্চয়ই জানো, 2 পাই বাই 3 ইনটু r প্লাস 6, v ইকুয়াল টু ওমেগা r, v ইকুয়াল টু ওমেগা r, আর মানে কত, r প্লাস 6। তো আমরা এখানে বলেছে কি যে দূরত্ব কিন্তু চেঞ্জ করা যাবে না, দূরত্ব বলেছে একই রাখতে হবে। তো আমরা যে কাজটা করব কি, আমরা দূরত্ব একই রেখে তখন আবর্তন বেগটাকে চেঞ্জ করে ফেলবো। এই আবর্তন বেগটা আমরা চেঞ্জ করব। আবর্তন বেগ তো আগে ছিল কিন্তু এটা, এই যে আবর্তন বেগ, এটা হচ্ছে আবর্তন বেগ উপগ্রহে। কিন্তু আমরা এই উপগ্রহটাকে ভূস্থির উপগ্রহ পরিণত করব, কিন্তু কি বলেছে, এই দূরত্ব চেঞ্জ করা যাবে না, দূরত্ব একই রাখতে হবে। তারপর দূরত্ব একই রাখলাম, কিন্তু এটাকে ভূস্থির উপগ্রহ বানাবো, তাহলে কি করব, তার আবর্তন বেগ চেঞ্জ করব। তার আবর্তন বেগ কত হবে সেটা আমরা বের করব। সেই আবর্তন বেগ আমরা ধরেছি v ড্যাশ 2 পাই বাই 3 ইনটু r প্লাস 6, এখানে বসাই দেখো 2 গুণ 3.14, টি মান তো লিখবো কত, ওই যে মনে আছে 24 ঘন্টা, 24 গুণ 3600 ইনটু r এর মান তো জানি 6.4 গুণ 10⁻6 প্লাস h এর মান হচ্ছে কত, h এর মান ওইটাই 300, মানে 300 গুণ 1000 কিলোমিটারকে আমরা মিটার বানালাম। এই ক্ষেত্রে আবর্তন বেগ কত হবে আমরা সেটা বের করতে পারবো। দেখো এখানে বসালে যে পরিবর্তিত আবর্তন বেগ কত সেটা আমরা বের করব। এখন যে আবর্তন বেগ যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, দেখো এখন হচ্ছে আবর্তন বেগ হবে যেটা, সেটা হচ্ছে 400 কত 87 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা কি করলাম, এই উপগ্রহটাকে দূরত্ব আমি একই রাখলাম, দূরত্ব কোনো চেঞ্জ করলাম না, কিন্তু এটাকে আমরা ভূস্থির উপগ্রহে পরিণত করব। এর জন্য আমাদের কি করতে হবে, যে ওই ভূস্থির উপগ্রহ করার জন্য উপগ্রহটা আমরা দূরত্ব একই রাখবো, কিন্তু তার আবর্তন বেগের পরিবর্তন ঘটাবো, তার আবর্তন বেগ পরিবর্তন হবে। তো এখানে বসে দেখো সেটা হলো v ড্যাশ কত হলো এত, আগে ছিল কত দেখো 7730 মিটার পার সেকেন্ড। আর যখন এটা ভূস্থির উপগ্রহ বানাবো তখন তার দেখো আবর্তন বেগটা অনেক কমে গেছে, কত 487 মিটার পার সেকেন্ড। তার নিশ্চয়ই আবর্তন বেগ কি বাড়াতে হবে না কমাতে হবে? দেখে আমাকে বলো, আবর্তন বেগ কি বাড়াবো না কমাবো? আমাকে জানাও, প্রিয়ন্তী জানাও, তুমি প্রিয়ন্তী জানাও, আবর্তন বেগ কি আমরা বাড়াবো না কমাবো? আমাকে বলো তোমাকে, যে আবর্তন বেগ আমাদেরকে বাড়াতে হবে না কমাতে হবে? আবর্তন বেগ আমরা আবর্তন বেগটা কি বাড়াবো না কমাবো? দেখো আগে ছিল আবর্তন বেগ এইটা, এখন হলো এইটা। যখন ভূস্থির উপগ্রহ তৈরি করলাম তখন তার আবর্তন বেগ হলো এইটা। সুতরাং আমাদের নিশ্চয়ই আবর্তন বেগ কি হতে হবে, আবর্তন বেগটা আমাদেরকে কমাতে হবে, তাই না? আবর্তন বেগ কমাতে হবে। আগে ছিল এইটা, এখন হচ্ছে এইটা। তাহলে আমরা বলবো ওই উপগ্রহটাকে ভূস্থির উপগ্রহ তৈরি করা সম্ভব, দূরত্ব একই রেখে ভূস্থির উপগ্রহ তৈরি করা সম্ভব। শুধুমাত্র তার আমরা কি করব, তার আবর্তন বেগটা যদি আমরা চেঞ্জ করে ফেলি তাহলে সেই উপগ্রহটা ভূস্থির উপগ্রহে পরিণত হবে। সেটা আমরা দেখলাম যখন সে প্রথম উপগ্রহটা আবর্তন বেগ ছিল এটা, যখন আমরা ভূস্থির উপগ্রহ তৈরি করলাম তখন তার আবর্তন বেগ হলো এত। সুতরাং আবর্তন বেগ যদি আমরা পরিবর্তন করে দেই, অর্থাৎ আবর্তন বেগ যদি আমি কমিয়ে দেই, তাহলে ওই উপগ্রহটা কি হবে, ভূস্থির উপগ্রহে পরিণত হবে। নিশ্চয় তোমরা বুঝতে পারছো? তো একটু লিখে নাও ভালো করে, ওটা লিখে নাও, তোমরা একটু লিখে নাও ভালো করে। তো আমরা নিশ্চয় তোমরা এটা বুঝতে পারছো। তাহলে আমাদের আবর্তন বেগ কি কমাতে হবে, ওই উপগ্রহটির আবর্তন বেগ কমালে সে কি হবে, ভূস্থির উপগ্রহে পরিণত হবে।
এটা আমরা বুঝলাম। আমরা আরেকটা সৃজনশীল করানোর চেষ্টা করি। তোমরা এটা লিখে নাও, আমি বলছি তোমরা লিখে নাও। একটি কৃত্রিম উপগ্রহ পৃথিবী পৃষ্ঠ থেকে 50 কিলোমিটার উপরে অবস্থিত। একটা কৃত্রিম উপগ্রহ বলছে যে পৃথিবীর পৃষ্ঠ থেকে 50 কিলোমিটার, মানে এটা 50 কিলোমিটার, মিটার বানাতে পারে এই উপগ্রহ। পৃথিবীর পৃষ্ঠ থেকে 50 কিলোমিটার উপরে অবস্থিত, এটা বলবো। আচ্ছা, তারপর বলছে কি পৃথিবীর ভর দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে। পৃথিবীর ভর দেওয়া আছে, ব্যাসার্ধ। পৃথিবীর ভর তো আমরা জানি বড় হাতের এম, ব্যাসার্ধ আর, এগুলো দেওয়া আছে। এই হচ্ছে আমাদের উদ্দীপক। প্রথম যেটা আমাদের বের করতে হবে সেটা হলো কি ওই উপগ্রহটির পর্যায়কাল কত। এটা তোমরা নিশ্চয় জানো, সহজ। এই উপগ্রহটির কমাতে হবে, ঠিক। তা এখন আমরা লিখবো কি ওই উপগ্রহটির পরাঙ্ক, যেটা এই উপগ্রহটির পর্যায়কাল কত। এই উপগ্রহটির পর্যায়কাল কত সেটা আমরা বের করব। এটা হচ্ছে ক। আর খ হচ্ছে কি উচ্চতার পরিবর্তন করলে উপগ্রহটি চাঁদের মতো উপগ্রহে পরিণত হবে। চাঁদের মতো উপগ্রহে পরিণত হবে। আমরা জানি চাঁদের আবর্তন বেগ কত তোমরা জানো? পৃথিবীর কক্ষপথে চাঁদ কত প্রায় 30 দিনে একবার ঘুরে আসে। প্রায় 30 দিনে একবার ঘোরে, সেটা চাঁদের আবর্তন বেগ। তো বলছে কি উচ্চতার কিরূপ পরিবর্তন করলে উপগ্রহটি চাঁদের মতো উপগ্রহে পরিণত হবে। চাঁদের মতো উপগ্রহে পরিণত হবে, সেটা আমরা বের করব। প্রথমে আমরা বের করে নিই কত হচ্ছে, কি বলেছে গতে কি বলেছে উপগ্রহটির পর্যায়কাল কত। সেই সূত্র তো আমরা জানি, দেখো t = 2 পাই √r, তোমাদের নিশ্চয় মনে আছে r + h তার হোল টু বাই কত g। এই সব মান তো দেওয়াই আছে, আমরা বসিয়ে দেই। এই মান 50 কিলোমিটার, এটা মিটার বানাবো, তাই না? তাহলে আমাদের বসায় দেই, আমরা এখানে t মানটা পেয়ে যাব। তো t মানটা দেখো, এখানে t মানটা হবে, ঠিক না? তাহলে এখানে যেটা হচ্ছে সেটা দেখো 1.43 আওয়ার, একবারে 1.43 আওয়ার। তাহলে নিশ্চয়ই এটা ভূস্থির উপগ্রহ না, এই উপগ্রহটা ভূস্থির উপগ্রহ নয়। এখন আমাদের যেটা বলেছে যে এই উপগ্রহটাকে আমরা কিভাবে চাঁদের মতো উপগ্রহে পরিণত করতে পারবো। এই উপগ্রহটাকে আমরা কিভাবে চাঁদের মতো উপগ্রহে পরিণত করতে পারবো। তো আমরা জানি চাঁদের আবর্তনকাল আমরা একটু আগেই বললাম প্রায় 30 ঘন্টা, তাই না? তো আমরা টির জায়গায় লিখবো কি 30 × 3600। বলছি সেখানে কত উচ্চতা সেটা আমরা বের করতে পারবো, তাই না? তো সূত্র দেখো চাঁদের মতো উপগ্রহে পরিণত করতে হলে এর আবর্তন কাল হবে প্রায় 30 দিন। সুতরাং পৃথিবীর পৃষ্ঠ হতে ওই উপগ্রহটির উচ্চতা হবে gm² / 4π² এই টির জায়গায় লিখবো কত? টির জায়গায় আমরা লিখবো 30 × 3600, যেহেতু আমরা চাঁদের মতো উপগ্রহে পরিণত করতে চাচ্ছি। সুতরাং এর আবর্তন কাল হবে প্রায় 30 × 3600। তো আমরা বসাই, জি মান তো আমরা জানি 6.67 × 10⁻11, এম এর মান তো আমরা জানি 6 × 10⁻24, আর টির মান তো আমরা বললাম 30 × 3600 তার হোল স্কয়ার, আর বাই হচ্ছে কত 4 × 3.14 তার হোল স্কয়ার। আচ্ছা, এখানে মাইনাস, আমি সূত্র লিখি, মাইনাস কত হবে মাইনাস আর এর মান তো আমরা জানি 6.4 × 10⁻6। এইটা টু দি পাওয়ার আমরা জানি 8 টু দি পাওয়ার হচ্ছে 1/3, তাই না? টু দি পাওয়ার 1/3। এখন এই মানগুলো যদি বসাই, খেয়াল করতে হবে নিশ্চয়ই টির মানটা কিন্তু আমরা লিখছি 30 × কত 3600, 30 ঘন্টা, 30 × এত। কেন 30 লিখলাম? চাঁদের মতো উপগ্রহে পরিণত করতে হলে তার আবর্তন কাল হতে হবে প্রায় 30 ঘন্টা, তাই তো? ওই জন্য আমি 30 টির জায়গায় লিখলাম 30। তাহলে বসি আমরা এখান থেকে এই মানটা কত সেটা আমরা বের করতে পারবো। এই ক্যালকুলেশন করলে এই মানটা যেটা হবে সেটা লিখে নাও। সেটা হবে দেখো 4.03 × 10⁻8 মিটার।
আর কিলোমিটার হলে 4.03 গুণ 10 টু দি পাওয়ার আমরা কি করব, একটা সাথে ভাগ করে দেবো, তাহলে হবে 5 কিলোমিটার। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি যে ওই উপগ্রহটাকে যদি আমি চাঁদের মতো উপগ্রহে পরিণত করতে চাই তাহলে তার আবর্তন উচ্চতা হতে হবে ভূপৃষ্ঠ থেকে কত, দেখো ভূপৃষ্ঠ হতে এত, ভূপৃষ্ঠ থেকে এত উচ্চতা নিয়ে গেলে সে কি হবে, চাঁদের মতো উপগ্রহে পরিণত হবে। এখন আছে কতটুকু উচ্চতায়, ওই উপগ্রহটা এখন আছে মাত্র 50 কিলোমিটার উচ্চতায়, কিন্তু ওই উপগ্রহটি যদি আমি ভূপৃষ্ঠ থেকে এত কিলোমিটার উপরে নিয়ে যাই তাহলে সে কি হবে, চাঁদের মতো উপগ্রহে পরিণত হবে। নিশ্চয় তোমরা ক্লিয়ার হয়েছো? লিখে নাও। হ্যাঁ মাস্টার হ্যাঁ কি বলছো, হ্যাঁ লিখে নাও, খেয়াল করো নিশ্চয় তোমাদের লেখা হয়েছে। তাহলে আমরা একটা উপগ্রহকে আমরা কি করতে পারি, চাঁদের মতো উপগ্রহে পরিণত করতে পারি। নিশ্চয় তোমরা বুঝতে পারলে কিভাবে করা যাবে। তো আজকে আমাদের যে এত সময় ধরে যে আলোচনাগুলো করলাম, আমরা যে 3টা সৃজনশীল নিয়ে আলোচনা করলাম, যেটা খুবই গুরুত্বপূর্ণ, নিশ্চয় তোমরা বোঝার চেষ্টা করেছো, বুঝেছো, খাতায় লিখে নিয়েছো। এগুলো বাসায় আর একটু প্র্যাকটিস করবে, বাসায় তোমরা আরো একটু বেশি করে প্র্যাকটিস করবে এই ধরনের, তাহলে দেখবে আরো অনেক সহজ হয়ে যাবে, অনেক সহজ হয়ে যাবে। তো আমরা নেক্সট ক্লাসে, অর্থাৎ আগামী দিন আমাদের যে ক্লাস, আগামী পরশু দিন যে ক্লাস আছে সেই ক্লাসে আমরা একটি নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব, এই আশাবাদ ব্যক্ত করছি। আমরা আগামী ক্লাসে আমরা যদি সেকেন্ড পেপারে যেতে যাচ্ছি, আমরা আগামী ক্লাসে আমরা সেকেন্ড পেপারে তোমাদের যে নতুন যে সিলেবাস আছে দিয়েছে, নতুন যে পরিবর্তিত সিলেবাস অনুযায়ী আমরা সেকেন্ড পার্টের 4th অধ্যায় পর্যন্ত করিয়েছি। এরপরে যে অধ্যায়টি আছে সেটা নিয়ে আলোচনা করব, যদি তোমাদের সিলেবাস থেকে থাকে নতুন সিলেবাসের সেকেন্ড পেপার নিয়ে আমরা আলোচনা করব আগামী ক্লাসে। ঠিক আছে, আর তার পরবর্তীতে আমরা এই অধ্যায়টি পরীক্ষা নেব, একটি এমসিকিউ পরীক্ষা নেব আমরা আগামী ক্লাসে না, তার পরের ক্লাসে এই অধ্যায়ের এমসিকিউ পরীক্ষা নেব। অর্থাৎ প্রথম পত্রের 6 অধ্যায় মহাকর্ষ ও অভিকর্ষ, এই অধ্যায়টির আমরা এমসিকিউ পরীক্ষা নেব আগামী দিন না, আগামী যে অর্থাৎ আজকে তো যেদিন, আজকে শনিবার, সোমবার না, আগামী বুধবার আমরা এই অধ্যায়ের এমসিকিউ পরীক্ষা নেব একটা। নিশ্চয় তোমরা সেভাবে পড়ে ফেলো এর ভিতরে। তো এই আশাবাদ ব্যক্ত করে আগামী ক্লাসে আমরা সেকেন্ড পেপারের নতুন একটি অধ্যায় নিয়ে আলোচনা করব, এই আশাবাদ ব্যক্ত করে এই করোনা পরিস্থিতি তোমরা এখন বাইরে ঘোরাঘুরি না করে বাসায় একটু অবস্থান করবে, বাসায় থাকবে, বাসার কাজ করার চেষ্টা করবে পড়াশোনার পাশাপাশি। আর বাসায় যারা মুরব্বী আছে, যারা বয়োজ্যেষ্ঠ, তাদের দিকে খেয়াল রাখবে, তাদেরকে যারা সুস্থ থাকে সেই চেষ্টা করবে। তার সরকারের যে নির্দেশনাগুলো আছে সেগুলো মেনে চলার চেষ্টা করবে। মাস্ক পরতে হবে, বাইরে গেলে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, হাত ধোয়ার ব্যবস্থা করতে হবে। এইগুলো আমরা নিজে করব, পাশাপাশি অন্যকে করানোর জন্য তাদেরকে উদ্বুদ্ধ করব। এই আশাবাদ ব্যক্ত করে তোমরা এই পরিস্থিতিতে ভালো থাকো, সুস্থ থাকো, এই আহ্বান রেখে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।